মমি শুনলেই মনে হয় বিশাল পিরামিড, অভ্যন্তরে গোপন প্রকোষ্ঠে কারুকার্যময় কফিন, আর তাতে সাহিত্য কাপড়ে পেঁচানো মৃতদেহ। মমি মিশরীয় সভ্যতার কথাই তাই সর্বাগ্রে মনে হয়। তবে তারাই কিন্তু প্রথম নয়। তাদের আগে এবং পরে অনেকেই এই প্রক্রিয়ায় মৃতদেহ সংরক্ষণ করেছে। আগুন মমি বা যাকে বলা হয় ফায়ার মমি তারাই উদাহরণ। ধোঁয়া দিয়ে শরীর শুকিয়ে মমিকরণের এই প্রক্রিয়া প্রচলন ছিল আমাদের এশিয়া মহাদেশেই, ফিলিপাইনে। উত্তর ফিলিপাইনের বেঙ্গুতে পাহাড়ি এক অঞ্চলে কাবারাইন এখানে বাস করে ইবালা নামের এক উপজাতি। টিম্বাক পর্বতের পাদদেশে ছোট ছোট গ্রামে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করে তারা। এই পাহাড়ের গুহায় পাওয়া যায় আগুন মমির দেখা। ইবোলাইদের পূর্বপুরুষেরা মৃতদের মমি করে রাখতেন। টিম্বাক, বাঙ্গাও, টেনোচলগন, নাপাই, ওপোডাস এরকম আরো নানা গুহায় এদের দেখা যেত। এই জন্য এই মমি ইবোলাই মমি বা কাবাইয়ান মমি নামেও পরিচিত। ঠিক কবে থেকে আরম্ভ হয় এই পদ্ধতি এখনো পর্যন্ত পাওয়া তথ্য প্রমাণ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা মনে করেন এর সূচনা 1200 খ্রিস্টাব্দ। তবে অনেক বিশেষজ্ঞের মতে মমিকরণ শুরু হয়েছিল তার অন্তত 1000 বছর আগে। সূচনা নিয়ে বিতর্ক থাকলেও সমাপ্তি নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। 1500 শতকে স্প্যানিশ অভিযাত্রী ফার্ডিনান্দ ম্যাজেলান ফিলিপাইনে উপনিবেশ স্থাপন করেন। খ্রিস্ট ধর্মের প্রসারের সাথে সাথে হারিয়ে যেতে থাকে স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতি। এই ধারায় বিলুপ্ত হয়ে যায় মৃতদেহ সৎকারের এই প্রক্রিয়া। ইবালাইওয়া ঠিক কিভাবে মমি করত সেটা নিয়ে খুব বেশি লিখিত বিবরণ পাওয়া যায় না। তবে প্রজন্মের পর প্রজন্মে চলে আসা গল্প থেকে বেশ ভালো তথ্য পাওয়া যায়। আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও জানা গেছে অনেক কিছু। সব সুতো জোড়া দিয়ে জানা যায় মমিকরণের শুরুটা হতো ব্যক্তি জীবনে বেঁচে থাকাকালীন। মানুষকে পান করতে দেওয়া হতো লবণাক্ত একরকম পানীয়। নোনা পানি শারীরিক পানিশূন্য করে দেয়, সেটা জানা ছিল স্থানীয়দের। তবে মনে করতো মৃত্যুর আগে এই পানীয় খাওয়ালে শরীর থেকে পানি বেরিয়ে যাবে তাড়াতাড়ি। তবে আধুনিক বিজ্ঞানীদের মতে মমি তৈরির পেছনে এই প্রক্রিয়ার অবদান ছিল না বললেই চলে। মূল কাজ শুরু হয় ব্যক্তি মারা যাওয়ার পর থেকে। সব মিলিয়ে সপ্তাহখানেক থেকে মাসখানেকও লেগে যেত। প্রাথমিক ধাপে ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়ে দেওয়া হতো মৃতদেহ। ঠান্ডা জল দিয়ে স্নান করিয়ে দেওয়া হতো মৃতদেহকে। এরপর তাকে ঢেকে দেওয়া হতো কোলেবাও নামে বিশেষ ধরনের কম্বলে মাথায় পরানো হতো সিনালি বুবো নামে এক রকমের স্কার্ফ। মৃতকে বসানো হতো মৃতদের চেয়ারে। সাঙ্গা চিলে কম্বল দিয়ে বাঁধা থাকতো তার দেহ, আর স্কার্ফ দিয়ে সোজা করা থাকতো তার মাথা। পরবর্তী ধাপ ছিল ধোয়া দিয়ে মৃতদেহ শুকিয়ে ফেলা। এর জন্য ছোট করে আগুন জ্বালিয়ে তার নিচে রাখা হতো চেয়ার। তবে সরাসরি মৃত ব্যক্তিকে আগুনের সংস্পর্শে আনা হতো না কখনোই। তবে শরীরের সমস্ত পানি ধীরে ধীরে বের হয়ে যেত, সেটা সংরক্ষণ করা হতো বোতলে। পুরোপুরি শুকিয়ে গেলে তাপে শরীরের সমস্ত জল ধীরে ধীরে বার হয়ে গেলে সেটা সংরক্ষণ করা হতো বোতলে। পুরোপুরি শুকিয়ে গেলে চেয়ার থেকে মৃতদেহ নামিয়ে আনতো ইবালুইয়ারা। এবার আসতো শেষ ধাপের কাজ। কুঁচকে যাওয়া দেহ সূর্যের আলোতে রেখে দুদুয়ান অনুষ্ঠান পালন করতো আত্মীয় ও সমাজের বয়োজ্যেষ্ঠরা। উদ্দেশ্য চামড়ার উপরের অংশ ছাড়িয়ে নেওয়া। স্থানীয় লতাপাতা আর শিকড় বাকড় দিয়ে তৈরি হতো ঔষধ। শরীরে লাগিয়ে জ্বালানো হতো তামাক। এমন ব্যবস্থা করা হতো যাতে এই ধোঁয়া মৃতের নাক মুখ দিয়ে প্রবেশ করে। ইবোলাইয়া মনে করতো এর ফলে শরীরের ভেতর যদি কারো কোনো পানি থাকে তবে সেটা শুকিয়ে যাবে। বলাই বাহুল্য বিজ্ঞানীরা এই তত্ত্ব ভুল বলে জানিয়েছেন। কাজ শেষ। এবার মৃত ব্যক্তির প্রস্তুত শেষ বিদায় দেওয়ার জন্য। মমিকে কোলেবাও দিয়ে কয়েক স্তরে ঢেকে দেওয়া হতো কফিনের মধ্যে। মায়ের পেটে শিশু যেভাবে থাকে অনেকটা সেইভাবে রেখে দিত সমাজের লোকেরা। ইবোলাইদের বিশ্বাস অনুযায়ী আগুন মমিকে যেন গুহায় রাখা হয়েছে, সেখান থেকে কখনোই বের করা যাবে না, তাহলে কষ্ট পাবে তাদের আত্মা। তেমন হলে নেমে আসবে অভিশাপ, দেখা যাবে নানান দুর্যোগ। গুহার ভেতরে এক জায়গা থেকে অন্য জায়গায় অবশ্য তাকে নেওয়া যাবে। ইবোলাইদের বাস ফিলিপাইনের প্রত্যন্ত অঞ্চলে। তাদের সমাধি গুহার অবস্থান ও দুর্গম এলাকায়। সেখানে যেতে গাড়ি চালাতে হবে 5 ঘন্টা। এরপর শুরু হবে পাথরের সিঁড়ি বেয়ে পাহাড়ে ওঠা। আরও প্রায় 5 ঘন্টা পর দেখা পাওয়া যাবে সেই সব গুহা। নিরাপত্তার জন্য সরকার এগুলো বেড়া দিয়ে ঘিরে রেখেছে। এত কিছুর পরেও ঠেকানো যায়নি চুরি। চুরি হওয়া সবচেয়ে বিখ্যাত মমি
ঘটনাটা সেই 1919 সালের। গবেষকরা তার নাম উদ্ধার করতে পেরেছিলেন আপো আন্নু। সারা গায়ে বাহারি ট্যাটু করা এই ব্যক্তির মৃত্যু হয়েছিল আজ থেকে প্রায় 500 বছরেরও বেশি আগে। সম্ভবত ইবোলাইদের সর্বশেষ মমিগুলোর একটি এই আপো আন্নু। তার সমাধির কাছ থেকে জানা গেছে নেতাগোছের কেউ ছিলেন তিনি। শিকারী হিসেবেও নাম করা ছিলেন তিনি। ইব্রাহিমদের কাছে তিনি আধা দেবতা আধা মানুষ ছিলেন। তাই তার মমি চুরির পর যত প্রাকৃতিক দুর্যোগ এসেছিল সবই তারা চাপিয়ে দেয় অভিশাপের নাম করে। বিখ্যাত এই মমি খুঁজে বের করতে হন্যে হয়ে মাঠে নেমেছিলেন আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ। জানা যায় ফিলিপিনো এক পাদ্রী সমাধি গুহা থেকে সরিয়ে নিয়ে যান আপো আন্নুকে। এরপর তার ঠাঁই হয় সার্কাসের প্রদর্শনীতে।